ফ্লোটিলার নৌবহর থেকে অধিকার কর্মী শহীদুল আলম অপহৃত। গাজায় যুদ্ধবিরতিতে হামাসের ৬ শর্ত, সব জিম্মির মুক্তি চায় তেল আবিব। গুম করে র্যাবের সেলে নির্যাতনের অভিযোগে হাসিনা সহ ৩০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। বিরোধী মত দমনেই এ ঘটনা। দেশে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় ইইউ, জানালেন আমির খসরু। পরবর্তী করণীয় নির্ধারণ করবে জনগণ। এবং মানব পাচার বিরোধী পদক্ষেপে এগিয়েছে বাংলাদেশ, রিপোর্ট টিআইবির। ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। পাচারকারীদের শাস্তি নিশ্চিতের তাগিদ। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। যাচ্ছি পুরো খবরে। ফ্লোটিলার নৌবহর থেকে বাংলাদেশি অধিকার কর্মী শহীদুল আলমকে অপহরণ করেছে ইসরায়েলি বাহিনী। এক ভিডিও বার্তায় তিনি আজ এ তথ্য জানিয়েছেন। এদিকে গাজায় যুদ্ধবিরতির জন্য ৬টি শর্ত দিয়েছে হামাস। অন্যদিকে তেল আবিবে হামাসের হামলার ২ বছর পূর্তিতে আটক জিম্মিদের মুক্তি দাবি করেছে ইসরায়েলি জনতা। ঐশী আলমের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গাজায় যুদ্ধবন্ধে দখলদার ইসরায়েলের সঙ্গে আলোচনায় ৬টি শর্ত জুড়ে দিয়েছে হামাস। সংগঠনটির মুখপাত্র ফাউজি বারহম বলেছেন, মিশরে আলোচনারত তাদের প্রতিনিধিরা যুদ্ধবিরতির জন্য নিজেদের প্রধান শর্তগুলো জানিয়ে দিয়েছে। শর্তগুলো হলো, একটি স্থায়ী ও পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। ইসরায়েলি সেনাদের গাজার সব জায়গা থেকে প্রত্যাহার করে নিতে হবে। কোনো ধরনের বাধা ছাড়াই গাজায় ত্রাণ পৌঁছাতে দিতে হবে। বাস্তুচ্যুত সাধারণ গাজাবাসীকে নিজ গৃহে ফিরে যেতে দিতে হবে। বন্দি বিনিময়ে একটি ন্যায্য চুক্তি করতে হবে এবং ফিলিস্তিনি জাতীয় প্রশাসনের তত্ত্বাবধানে গাজা পুনর্গঠনের কাজ শুরু করতে হবে। এদিকে মঙ্গলবার হামাসের হামলার বর্ষপূর্তি পালনে তেল আবিবের জিম্মি চত্বরে জড়ো হয় হাজারো মানুষ। ফুল দিয়ে নিহতদের স্মরণ করার পাশাপাশি অবশিষ্ট জিম্মিদের মুক্তির দাবিও জানায় তারা। দিনটি উপলক্ষে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর। এতে গাজায় হামলাকে অস্তিত্ব রক্ষার যুদ্ধ বলে অভিহিত করেছেন নেতানিয়াহু। অন্যদিকে ফ্লোটিলার নৌবহর থেকে বাংলাদেশি অধিকার কর্মী আলোকচিত্রী শহীদুল আলমকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান। ওদিকে ইসরায়েলকে $২,১৭০ কোটি সামরিক সহায়তার অনুমোদন দিয়েছে মার্কিন প্রশাসন। গত ২ বছরে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিস্তৃত এলাকায় নিরাপত্তা সহায়তা ও সামরিক অভিযানে প্রায় $10 বিলিয়ন ব্যয় করেছে। ঐশী আলম, মোহনা সংবাদ। আওয়ামী লীগের শাসনামলে র্যাবের টিএফআই ও জেআইসি সেলে গুমের ঘটনায় ২ মামলায় শেখ হাসিনা সহ ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক দাখিল করেছে প্রসিকিউশন। সকালে ট্রাইব্যুনালের এ সংক্রান্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়। শেখ হাসিনার নির্দেশেই বিরোধী মতের মানুষদের গুম করা হতো বলে উঠে এসেছে তদন্ত রিপোর্টে। ট্রাইব্যুনালে হাজির হন গুমের শিকার ব্যক্তিরা। এছাড়া জুলাই আন্দোলন চলাকালে রামপুরায় গুলি করে ২৮ জনের হত্যার অভিযোগে বিজিবি কর্মকর্তা রেদওয়ানুল সহ ৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করা হয়েছে। এছাড়া শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ সবশেষ সাক্ষীর জেরা চলছে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১-এ। আর আশুলিয়াতে ৬ লাশ পুরানোর মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে ট্রাইব্যুনাল ২-এ। দর্শক, এ বিষয়ে চিফ প্রসিকিউটর ব্রিফ করছেন ট্রাইব্যুনালে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। চার্জশিট দাখিল হওয়ার প্রেক্ষিতে চিফ প্রসিকিউটরের অফিসের পক্ষ থেকে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছি আদালতে। সেই ফর্মাল চার্জগুলো আমরা প্লেস করেছি। ট্রাইব্যুনাল সবগুলো অভিযোগের বর্ণনা শুনেছেন। শোনার পরে তাদের এই আসামিদের বিরুদ্ধে অভিযোগ কগনাইজেন্স নিয়েছেন এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেছেন। মূলত যে দুটো চার্জশিট এখানে এসেছে সেগুলোর একটি হচ্ছে গত ১৫ বছর ধরে চলার সময়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব বাহিনীর কিছু বিপদগামী সদস্য যারা উত্তরাস্ত্র টিএফআই সেল এবং র্যাবের বিভিন্ন গোপন বন্দিশালায় বিভিন্ন ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক কর্মী, সাংবাদিক,
ব্লগার, ভিন্ন চিন্তার যারা ধারণ করতেন, যারা সরকারের কর্মকাণ্ডের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, সেই সমস্ত লোকদেরকে গোপন কারাগারে আটক রেখে নির্যাতন করা হয়েছে। এই সমস্ত অভিযোগের, হাজারো অভিযোগের মধ্য থেকে কিছু জিনিস, যে কয়েকটি অভিযোগ আমাদের কাছে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে, সেগুলোর ব্যাপারে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছি। এই ফর্মাল চার্জের, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ফর্মাল চার্জের বাইরে আমাদের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর অর্থাৎ ডিজিএফআই এর কিছু সংখ্যক বিপদগামী সদস্য, যারা জেআইসি নামক যে সেন্টারটি আছে, সেই সেন্টারটিকে অপব্যবহার করে সেখানে রাজনৈতিক বা অরাজনৈতিক বন্দীদেরকে গোপন কারাগারে আটক রেখেছিল, তার ব্যাপারে একটা আলাদা তদন্ত রিপোর্ট এবং ফর্মাল চার্জ আমরা দাখিল করেছি। এবং এই ঘটনার সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং ডিজিএফআইয়ের বিভিন্ন পর্যায়ের বেশ কিছু অফিসার যারা আসামি হিসেবে আছেন, তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করেছি। আমরা এটার মাধ্যমে একটা স্পষ্ট বার্তা দিতে চাই যে অপরাধ যারা করবেন, যারা আইনকে নিজের হাতে তুলে নেবেন, অপরাধীকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। এটা ন্যায় বিচারের দাবি, এটা সভ্যতার মূল কথা। অপরাধীর বিচার করার দর্শক, ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ব্রিফ করছিলেন, আমরা সরাসরি ছিলাম সেখানে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গে বৈঠকে বসেছে ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে এ বৈঠক। এরপর বেলা 2টায় কমিশন আলোচনায় বসবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। আজও মূলত কমিশন দলগুলোর মতামত শুনবে। প্রয়োজন হলে কমিশন যে দুটি বিকল্পের কথা বিবেচনা করছে, সে দুটি প্রস্তাব আলোচনায় উপস্থাপন করা হবে। এর আগে মঙ্গলবার দুপুরে বিশেষজ্ঞদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে গণভোট নিয়ে আলোচনা হলেও তা শেষ হয়নি। তাই আজ দলগুলোর সঙ্গে আলোচনার আগে আবার বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে যোগ দিবেন সহকর্মী নাহিদ সিরাজি নিম্মি। নিম্মি, ঐকমত্য কমিশনের বৈঠকের সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে? আপনি খবর সংগ্রহ করছেন, জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আমি আছি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এবং এখানে মূলত দুপুর 12টায় যে বৈঠকটি শুরু হয়েছে সেটি হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিশেষজ্ঞ প্যানেল যেটি রয়েছে তাদের সাথে মূলত আলোচনায় বসার যে উদ্দেশ্য সেটি ছিল যে কিছু বিষয় এখন পর্যন্ত মতৈক্য হয়নি, তো সেই বিষয়গুলোতে কিভাবে মতৈক্য আনা যায় বা কোনো বিকল্প কোনো পথ বা পরিকল্পনা রয়েছে কিনা সেগুলো নিয়ে আলোচনা করতেই কিন্তু আজকে বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশন আবারও বসেছিল। এবং এই যে পঞ্চমবারের মতো আজ আবার যে বৈঠকটি হতে চলেছে, যেখানে 30টি রাজনৈতিক দল অংশগ্রহণ করবে এবং এই ফরেন সার্ভিস একাডেমিতেই সেটি হবে দুপুর 2টায়। সেখানে রাজনৈতিক দলগুলো পুনরায় কিন্তু তাদের মতামত দেবে এবং আপনি ইতোমধ্যে যেটি বলেছেন যে গণভোটের বিষয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো একমত হয়েছে যে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নে গণভোটে তারা সবাই মূলত 30টি দলের মধ্যে প্রায় সকলেই কিন্তু মত পোষণ করেছে। কিন্তু কিভাবে হবে, কোন পদ্ধতিতে হবে বা সেই কাজগুলোকে সম্পন্ন করবে, এমনকি সেটি জাতীয় নির্বাচনের সাথেই হবে কিংবা আগে হবে বা পরে হবে, এই বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত ধোঁয়াশার মধ্যে রয়ে গেছে এবং রাজনৈতিক দলগুলো পর্যন্ত এখনও কিন্তু কোনো সিদ্ধান্তে ঐকমত্য কমিশনের সাথে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। তো মূলত আজকে কিন্তু সেই বিষয়গুলোই আলোচনা হতে পারে। তবে আরও বেশ কিছু আলোচনার বিষয়বস্তু আজকে থাকতে পারে, যেগুলো হচ্ছে যে সনদে দলগুলো স্বাক্ষর যে করবে তারা কে কে স্বাক্ষর করবে এবং রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে কোন ধরনের ঘোষণা দিচ্ছে সেগুলো আসতে পারে এবং বাস্তবায়নের যে কমিটি রয়েছে সেই কমিটিতে কারা থাকবে, এই বিষয়গুলো আজকে আসবে। এবং আরেকটি বিষয় রয়েছে যে জাতিসংঘের যে পর্যবেক্ষক দল আছে তাদের সঙ্গে সমন্বয় কিভাবে করবে, সেই বিষয়গুলোও কিন্তু আজকের এই দুপুর 2টায় যে আলোচনা হতে চলেছে সেটাও উঠে আসবে। তো রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে এটি আজকে এখন পর্যন্ত আমার কাছে ছিল সর্বশেষ। ফিরবো আপনার কাছে। জি নিমি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ইউরোপীয় ইউনিয়ন সহ দেশের জনগণ দ্রুত একটি জাতীয় নির্বাচন দেখতে চায় বলে জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক শেষে তিনি কথা বলেছেন। আগামী জাতীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠাবে জানিয়ে দেশে গণতান্ত্রিক ধারার প্রাতিষ্ঠানিক রূপ দিতে ইইউ সহায়তা করতে প্রস্তুত বলেও জানান তিনি। নির্বাচনের মাধ্যমে দেশের জনগণই সবকিছু নির্ধারণ করবে বলেও জানান আমির খসরু। এবং নির্বাচনী প্রক্রিয়া এটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে এবং ওরা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ওনাদের অবজারভার পাঠাবে। সরকারের পক্ষ থেকে, ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে অনুরোধ আসছে তার পরিপ্রেক্ষিতে ওরা সিদ্ধান্ত নিয়েছে তারা অবজারভার পাঠাবে। এবং বাংলাদেশের এমনিতে ইলেকট্রাল প্রসেসের মধ্যে ইউর একটা সবসময় একটা কন্ট্রিবিউশন থাকে, সেটা এবারেও আছে এবং তারা আগ্রহ করে অপেক্ষা করছে ইলেকশনটা সুষ্ঠুভাবে সম্পাদন কাজে হয়। মানব পাচার বিরোধী পদক্ষেপ জোরদার করে বাংলাদেশ দ্বিতীয় স্তর ধরে রেখেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক টিআইপি প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এতে দাবি করা হয় গেল ১ বছরে বাংলাদেশ থেকে ৩,৪১০ জন মানুষ পাচারের শিকার হয়েছে, যদিও সরকারি তথ্যমতে এই সংখ্যা ১,৪৬২। তবে অবস্থান ধরে রাখাকে ইতিবাচক হিসেবে দেখছেন অভিবাসন বিশেষজ্ঞরা। পাশাপাশি আইনি প্রক্রিয়াও আরও জোরদার করে পাচারকারীদের শাস্তি নিশ্চিতের তাগিদও দেন তারা। রেজা খানের রিপোর্ট। গেল ১ বছরে বাংলাদেশ থেকে ৩,৪১০ জন মানুষ পাচারের শিকার হয়েছে। এদের মধ্যে যৌন পাচারের শিকার ৭৬৫ জন। এছাড়া ২,৫৭২ জন জবরদস্তি শ্রম ও ৭৩ জন অন্যান্য পাচারের শিকার। গেম করে নিয়ে যাবে, ওইখান থেকে ওনাদেরকে পাচার করে দিচ্ছে। লিবিয়া পর্যন্ত নিয়ে দালালে কি করছে বলতে পারিনি। যুক্তরাষ্ট্রের মানব পাচার নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ট্রাফিকিং ইন পারসনস টিআইপি রিপোর্ট ২০২৫-এ এসব তথ্য প্রকাশ করা হয়েছে। গেল সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এই প্রতিবেদনে বাংলাদেশকে টিআর ২ স্তরে রাখা হয়েছে। ২০২০ সাল থেকে বাংলাদেশ এই অবস্থান ধরে রেখেছে। দালাল অনেকদিন যাবত টাকা পয়সা দেওয়ার পরে সে আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট করে না। যদিও সরকারের তথ্য মতে ১,৪৬২ জন পাচারের শিকার ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১৪৪ জন যৌন পাচার, ২৮৫ জন জবরদস্তি শ্রম ও ১,০৩৩ জন অন্যান্য ধরনের পাচারের শিকার হয়েছেন। টিয়ার 2-তে আসলে অনেকদিন ধরেই আছে। সেটার একটা বড় কারণ হচ্ছে মানব পাচার বিরোধী যে আইনটা আছে ২০১২, সেইটা আছে এবং সেটা কিছুটা বাস্তবায়ন করার চেষ্টা হয়। আর এই রিলেটেড কিছু অপশনাল প্রোটোকল বলে জাতিসংঘের যেসব অন্যান্য দলিল আছে, একটা হচ্ছে পালার্মো প্রোটোকল। তো সেইটাতে কয়েক বছর আগে বাংলাদেশ স্বাক্ষর করেছে। তো সেই অনুযায়ী মোটামুটি ধরা যায় যে একটা ধারাবাহিকতা রক্ষা হচ্ছে। সরকারের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে গত ১ বছরে ৩,৩৩৪ জন সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে ৮১১টি মানব পাচার মামলা তদন্ত করা হয়েছে। এর মধ্যে ১১৫টি যৌন পাচার, ২২৭টি শ্রম পাচার ও ৪৬৯টি অন্যান্য ধরনের পাচারের মামলা রয়েছে। গত কয়েক বছর ধরে এটা নিয়ে খুব বেশি আমরা শঙ্কিত হইনি, কারণ যেহেতু এটা মোটামুটি একটা নিরাপদ অবস্থান বলা যেতে পারে। ভালো মন্দর একটা মিক্স। আমরা আগের চেয়ে খুব বেশি পিছিয়েও যাইনি, এগিয়েও যাইনি। তবে ২০১২ সালের মানব পাচার বিরোধী আইনে মামলা এবং তার বিচার প্রক্রিয়ার দিক থেকে বাংলাদেশ পিছিয়ে আছে বলেও জানান এই বিশেষজ্ঞ। বিচার এগিয়ে নিয়ে যাওয়া এবং একটা ফলাফলের দিকে আসা, রায় আসা, সেই জায়গাটায় এখনো আমরা পিছিয়ে আছি। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। বরগুনা পাথরঘাটায় চলতি বোরো মৌসুমে শত শত একর জমির ধান নষ্ট হয়েছে নিম্নমানের বীজের কারণে। তাতে ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা। কৃষকরা বলছেন ক্ষতিপূরণ না দিলে আত্মহত্যা ছাড়া বিকল্প নেই। ক্ষতিপূরণ আদায়ে সর্বোচ্চ চেষ্টা চলছে জানালেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। সুমন মুলার প্রতিবেদনে বিস্তারিত। দিগন্তজোড়া সবুজ ধানে ভরে গেছে বরগুনা পাথরঘাটার ফসলের মাঠ। পাখির চোখে ধারণ করা এমন সুন্দর ফসলের দৃশ্যের আড়ালে লুকিয়ে আছে কৃষকের চোখের পানি। সাউথ এশিয়ান সিডসের BR ২২ নম্বর ধানের বীজ কেড়ে নিয়েছে কৃষকের স্বপ্ন। অসাধু ডিলারদের খপ্পরে পড়ে নিম্নমানের ধানের বীজে ক্ষতিগ্রস্ত হাজার হাজার কৃষক। চারা ওঠার পর অকালেই ধান গাছে শীষ ধরায় পুড়েছে তাদের কপাল।
প্রায় 2000 একর জমিতে নিম্নমানের ধানের বীজে ক্ষতি কোটি টাকার বেশি। কৃষকরা ক্ষতিপূরণ না পেলে আত্মহত্যার হুমকি দিয়েছেন। আমরা সর্বশান্ত হয়ে গেছি, কারণ আমাগুলোকে বিশাল ধরনের একটা প্রতারণা করা হয়েছে। এটা কারণ আমাদের এই আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই। আমাদের রোপণ করার পরই আমরা দেখতে আসি যে আমাকে ওই ধান বাইরে গেছে। আমাকে হইলে 4 মাস এই ধানটা আসবে, সেই জায়গায় ধানটা আইসে মনে করেন হালান হইতে আনতে 1.5 মাস হয়েছে। কারণ আমরা কি করবো, আমাকে এত লস, এই যে আমরা খাই, এই যে আমরা চলি, আমাকে এছাড়া কোনো কামাই নেই। ক্ষতিপূরণ না দিলে আমাকে আত্মহত্যা করার কোনো উপায় নেই। সাউথ এশিয়ান সিডসের ডিলার জানান, দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা করলেও এবার কৃষকরা ক্ষতির সম্মুখীন হয়েছেন। এ ধরনের কোনো সমস্যার সম্মুখীন আমরা কখনো হইনি। এবছর এইটা দেখা গেছে শুধুমাত্র 22 ধানের ক্ষেত্রে। তো এখন কোম্পানি আমাদের কাছে লিস্ট চাইছে যে কারা কারা এই ক্ষতিগ্রস্ত। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জানান, ডিলারের সাথে যোগাযোগ করে কৃষকদের ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা চলছে। সাউথ এশিয়ান কোম্পানির মালিক কিছু ক্ষতিপূরণ দিতে চেয়েছে, এবং এই ক্ষতিপূরণটা কৃষকের জন্য সন্তোষজনক কিনা এটা কৃষকরা বলেছে। শুধু তারা বীজের টাকা দিতে চায়, কিন্তু শুধু বীজের টাকায় কৃষকরা সন্তুষ্ট না, এটা আসলে যৌক্তিকতাও নেই। নিম্নমানের ধান কিনে ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে তা কৃষকদের কাছে সরবরাহ করায় এমন ক্ষতির শিকার কৃষকরা। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। চট্টগ্রামের হাটহাজারী রাউজান সড়কে বাস চাপায় নিহত হয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা সুহেল চৌধুরী। মঙ্গলবার রাতে তাকে বহনকারী মোটরসাইকেলকে পেছন থেকে একটি বাস চাপা দেয়। পরে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক। ঘটনার জেরে সকাল থেকে চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে হেফাজতের নেতাকর্মীরা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। এখন যান চলাচল স্বাভাবিক। হযরত মাওলানা সোহেল চৌধুরী যে দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন, এই বিষয়ে সরকারের পক্ষ থেকে, মালিক সমিতির পক্ষ থেকে আমাদের সাথে একটা সুন্দর একটা সমাধানে এসেছে। একটা ক্ষতিপূরণের আমরা আপোষ সভা করেছি, সমঝোতা হয়েছে, এবং এ কারণে আমরা আজকে আমাদের এই অবরোধ যেটা আমরা দিয়েছিলাম সেটা আমরা প্রত্যাহার করছি। গাজীপুরের কালিয়াকৈরে গরুর খামারের অপরিশোধিত বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে কৃষি জমি ও পুকুরে। তাতে দূষিত পানিতে মরছে মাছ। একই সঙ্গে কৃষি জমি চাষাবাদের অনুপযোগী হওয়ায় বিপাকে কৃষকরা। ক্ষতিগ্রস্তদের অনুদানের পাশাপাশি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। আলহাস হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। গাজীপুরের কালিয়াকৈরে গোয়ালছালা এলাকায় আলাল শিকদারের ডেইরি ফার্মের বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে কৃষি জমিতে। এতে প্রায় 30 বিঘা ধানের জমিতে চাষাবাদ করতে পারছেন না স্থানীয় কৃষকরা। বঞ্চিত হচ্ছেন প্রায় 600 মণ ধান থেকে, যার বাজার মূল্য প্রায় 30 লাখ টাকা। খামারের বর্জ্যে পুকুর ভরাট হয়ে যাওয়ায় বিপাকে মাছ চাষিরা। ধানের জমি সব নষ্ট হয়ে যাচ্ছে আলাল শিকদারের গরুর খামারের গোবরের পানিতে। গোবরের পানিতে মাছের খামারটা বর্তমানে কোনো কিছু ব্যবহার করা বা মাছ তো দূরের কথা, কোনো ফসলই আবাদের অনুপযোগী। গরুর খামারের গোবরের দূষিত পানি এসে আমাদের খামারটা একদম নষ্ট হয়ে গেছে। খামার একদম ভরাট হয়ে গেছে গোবরে। আমাদের জমি ছিল, জমিতে ধান চাষ করা আমাদের অনুপযোগী হয়ে যাচ্ছে দিন দিন। আমাদের পেটে লাথি দেওয়ার মতো একটা কাজ ওনারা করতে শুরু করে দিয়েছে। খামারটা করার পরে কোনো পরিকল্পনা করা হয়নি যে বজ্র পানিটা কোথায় যাবে। এটা সম্পূর্ণ এই পাবলিকের এই জমির উপর দিয়ে মানুষের হয়রানি করতেছে, ক্ষতি করতেছে। এই বিষয়ে খামারের ম্যানেজার লিয়াকত আলী জানান, বর্জ্য ফেলার জন্য 1 বছরের চুক্তি হয়েছে। এদের কাছে আমাদের 1 বছরের জন্য পানি গড়াবে এরকম একটা ডিল হয়েছে। 300 টাকার ইসলামে সিগনেচার নেওয়া হয়েছে। এর থেকে বেশি কিছু আমি জানি না। ক্ষতিগ্রস্তদের সরকারি অনুদান দেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। ডেইরি ফার্মের বিষয়টা যেটা আছে সেটা আমরা জানলাম। আমি ব্যাপারটা নিয়ে কথা বলবো, আমাদের উপজেলা প্রশাসনের সাথে কথা বলে আমরা চেষ্টা করবো যে এটা কিভাবে সমাধান করা যায়। আর ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে সহযোগিতা করার জন্য আমাদের উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এদিকে ডেইরি ফার্মের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিললে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সঠিক বর্জ্য ব্যবস্থাপনার রাস্তা না থেকে
বা হচ্ছে ড্রেন না রেখে যত্রতত্রভাবে কৃষি জমির উপর দিয়ে তার ময়লা আবর্জনা ছেড়ে দেবে, এটা একটা সাপোর্টেড না। তো আমরা বিষয়টা খতিয়ে দেখে ওনাকে তার লাইসেন্স নিয়েছে কিনা বা প্রাণী সম্পদ থেকে অনুমোদন পেয়েছে কিনা, তার বর্জ্য ব্যবস্থা ওনার যথাযথ আছে কিনা, এটা আমরা নিশ্চিত করবো। আর যদি কোনো ধরনের ব্যত্যয় পাই সেক্ষেত্রে আমাদের তার বিরুদ্ধে আইনগত বিবেচনার সুযোগ আছে। পানি দূষণ বন্ধ হবে, কৃষক তার জমিতে ধান চাষ করবে, এমন প্রত্যাশা কালিয়াকৈরের গোয়ালছালা গ্রামের কৃষকদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকায় মাদক পাচারের অর্থ ভাগাভাগি করার সময় তালিকাভুক্ত ইয়াবা কারবারি মনির হোসেন বিজিবির বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছে। মঙ্গলবার বিকেলে উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল সীমান্ত এলাকায় এক অভিযানে তাকে আটক করা হয়। বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসিম উদ্দিন জানিয়েছেন, গ্রেফতারকৃত ব্যক্তি শাহজাহান হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি এবং মাদক পাচার প্রতিরোধে গঠিত টাস্কফোর্সের তালিকাভুক্ত ব্যবসায়ী। দেশের বাইরের খবর। ভারতের হিমাচল প্রদেশে অতি বৃষ্টিতে পাহাড় ধসে বাসের উপর পড়ে এখন পর্যন্ত নিহত হয়েছে 15 জন। অন্যদিকে মিয়ানমারের চাউং ও শহরে জান্তা বিরোধী বিক্ষোভে সেনাবাহিনীর বোমা হামলায় অন্তত 40 জন নিহত এবং 80 জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত বিস্ফোরণের স্থানে মানবদেহের খণ্ড বিখণ্ড অংশ পড়ে থাকতে দেখা যায়। এ নিয়ে মিয়ানমারের জান্তা সরকারের কারো বক্তব্য পাওয়া যায়নি। খেলার খবর। ক্রিকেট টি-20 সিরিজের পর এবার ওয়ানডে ফরম্যাটে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। খেলা হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। চলতি বছরে ওয়ানডে ফরম্যাটে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। সে হতাশা কাটানোই এখন মূল লক্ষ্য টাইগারদের। দলে আজ অভিষেক হতে পারে সাইফ হাসানের, পাশাপাশি পরিবর্তন আছে আফগান দলেও। বিস্তারিত মুদাসির আলীর ডেস্ক রিপোর্টে। এবছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বৃষ্টির কারণে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় সব মিলিয়ে এ পর্যন্ত 5টি ওয়ানডে খেলতে পেরেছে বাংলাদেশ। জিতেছে কেবল 1টিতে, তাও আবার জুলাইতে লঙ্কানদের বিপক্ষে। বাকি সব কটিতে হেরেছে তারা। ওয়ানডে ফরম্যাটে এবারে প্রতিপক্ষ আফগানিস্তান, যাদের সঙ্গে সবশেষ 2024 সালের নভেম্বরে হেরেছে বাংলাদেশ। অবশ্য এই অক্টোবরে টি-20 ফরম্যাটে আফগানদের ধবল ধোলাই করায় 50 ওভারের খেলায় আত্মবিশ্বাস পেতেই পারে টাইগাররা। টাইগার একাদশে আজ অভিষেক হতে পারে সাইফ হাসানের, তবে ইনজুরির কারণে নেই লিটন দাস। ব্যাটিংয়ে শুরুর দিকে তানজিদ তামিম, মোহাম্মদ নাইম, নাজমুল শান্ত এবং এরপরে আছেন তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, সোহানের পাশাপাশি কাপ্তান মিরাজ। টাইগারদের পেস আক্রমণ যথেষ্ট শক্তিশালী। যে দল এই সিরিজের জন্য ঘোষণা করা হয়েছে তাতে নাহিদ রানা, মুস্তাফিজ, তাসকিনরা আছেন। স্পিনিংয়ে রিশাদের সঙ্গে থাকবেন অলরাউন্ডার মিরাজও। এদিকে আফগান দলে নেই ফজল হক ফারুকি, গুলবাদিন নায়েব ও মোহাম্মদ নূর। তাদের বোলিং আক্রমণ রশিদ খান, মোহাম্মদ নবীর স্পিন নির্ভরই থাকছে। তাদের সঙ্গে থাকতে পারে নবাগত পেসার বশির আহমেদ ও আবদুল্লাহ আহমেদ জাই। মুদাসির আলী, মোহনা সংবাদ। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। ফ্লোটিলার নৌবহর থেকে অধিকার কর্মী শহীদুল আলম অপহৃত। গাজায় যুদ্ধবিরতিতে হামাসের 6 শর্ত, সব জিম্মির মুক্তি চায় তেল আবিব। গুম করে র্যাবের সেলে নির্যাতনের অভিযোগে হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। বিরোধী মত দমনেই এ ঘটনা। দেশে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় ইইউ, জানালেন আমির খসরু। পরবর্তী করণীয় নির্ধারণ করবে জনগণ। এবং মানব পাচার বিরোধী পদক্ষেপে এগিয়েছে বাংলাদেশ, রিপোর্ট টিআইপির। ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা, পাচারকারীদের শাস্তি নিশ্চিতের তাগিদ। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।